আসসালামু আলাইকুম। স্বাগত ফোর্থ ডাইমেনশনে। আজকে কথা বলতে চেয়েছিলাম বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা নিয়ে। কিন্তু মধ্যপ্রাচ্যে এমন সব পরিবর্তন ঘটছে, আবার সেখানেই ফিরে যেতে হলো। সেটার আঘাত, সেটার প্রভাব হয়তো সারা বিশ্ব অনুভব করবে। তাই সেটাকেই গুরুত্ব দিলাম। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত ৬০ দিনের আলোচনার সময়সীমা আর কোনো গুরুত্ব নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বক্তব্য অনুযায়ী ১৭ জুনের সমঝোতা স্মারকে যে ৬০ দিনের সময়সীমার কথা ছিল, যুক্তরাষ্ট্রের কথিত ব্যাপক লঙ্ঘনের কারণে সেই সময়সীমা এখন আর প্রাসঙ্গিক নয়। কিন্তু এখানেই শেষ নয়। ট্রাম্প দাবি করেছে ওয়াশিংটনের আইআরজিসির সঙ্গে ব্যাক চ্যানেল যোগাযোগ রয়েছে। এমনকি সরাসরি কথাবার্তাও চলছে। আর ইরানের আইআরজিসি এর জবাব হচ্ছে কোনো আলোচনা হচ্ছে না। আইআরজিসি মুখপাত্র হোসেন মোহেবি ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে আইআরজিসি ও আমেরিকানদের মধ্যে কোনো আলোচনা চলছে না। তার বক্তব্য অনুযায়ী কূটনৈতিক বিষয়গুলো ইরানের অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনা করে। অর্থাৎ ওয়াশিংটন বলছে ব্যাক চ্যানেল চলছে, তেহরান বলছে কোনো আলোচনা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, কে কাকে চাপ দিচ্ছে আর কে সময় কিনছে? আরেকটি বিস্ফোরক খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন ইরানকে আর আত্মসমর্পণ করতে হবে। রয়টারের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা অচলাবস্থায় থাকায় ট্রাম্প ইরানকে হোয়াইট ফ্ল্যাগ অফ সারেন্ডার তুলতে বলেছে, অর্থাৎ সারেন্ডারের জন্য সাদা পতাকা উত্তোলন করতে বলেছে। কিন্তু একই সঙ্গে আরো একটি ভয়ঙ্কর হুমকি এসেছে। ওমান যদি ইউএস ইরান আলোচনার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমেরিকা ও ওমানের উপরে হামলা করতে পারে, এমন হুমকি ট্রাম্প দিয়েছেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে হরমুজ প্রণালী ও ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় ওমানের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প এমন হুমকি দেন। একই প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ওমান হরমুজের শিপিং রুটের একটি মানচিত্র নিয়ে সমঝোতায় পৌঁছেছিল। এখানে উল্লেখ করা প্রয়োজন, ওমান যুক্তরাষ্ট্রের একটি মিত্র রাষ্ট্র, আর তাকেই আজকে হুমকি দিচ্ছে। যাই হোক, এখন লক্ষ্য করুন, একদিকে ট্রাম্প বলছে আলোচনা চলছে, অন্যদিকে ইরান বলছে আলোচনা নেই, আর তৃতীয় মধ্যস্থকারী ওমানকেও সামরিক হুমকি দেওয়া হচ্ছে। এটা কি কূটনীতি, নাকি চাপ, হুমকি আর বার্গেনিং পজিশন শক্ত করার একটি নতুন কৌশল? আর এখানেই হরমুজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। রয়টারের সর্বশেষ আপডেট শিরোনামে বলা হয়েছে ইরান threatens to go on offensive in Strait of Hormuz if diplomacy with US fails। অর্থাৎ কূটনীতি ব্যর্থ হলে ইরান অফেন্সিভ মাফ করবেন ডিফেন্সিভ পজিশন থেকে ফুললি অফেন্সিভে অবস্থান নেবে। তাহলে বিষয়টি আর শুধু ইরান ভার্সেস ইউএস নয়, এখন প্রশ্ন হচ্ছে হরমুজের নিয়ন্ত্রণ কার হাতে? কারণ হরমুজ শুধু একটি সমুদ্র পথ নয়, এটি বৈশ্বিক এনার্জি সিকিউরিটির অন্যতম গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট। এখানে সামান্য উত্তেজনাও তেলের বাজারে আগুন, গ্যাসের বাজারে অস্থিরতা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে নতুন ধাক্কা তৈরি করতে পারে। আর এখান থেকেই আজকের মূল আলোচনা। তাহলে প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কেন এখন আত্মসমর্পণের কথা বলছে? ইরান কেন বলছে ৬০ দিনের ডেডলাইনের কোনো মূল্য নেই?
আইআরজিসি কেন ট্রাম্পের ব্যাক চ্যানেল দাবিকে সরাসরি নাকচ করছে? ওমানকে কেন হুমকি দেওয়া হচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যিই চাপের মধ্যে, নাকি যুক্তরাষ্ট্রকে আরো বড় কৌশলের ফাঁদে টেনে নিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকের পুরো বিশ্লেষণ। চলুন শুরু করি। ইরান কি কোণঠাসা, না আমেরিকাকেই ফাঁদে ফেলছে? প্রিয় দর্শক, আজকের পরিস্থিতিটা যদি শুধু সংবাদ হিসেবে দেখি, তাহলে আমরা কয়েকটি আলাদা খবর দেখতে পাবো। ট্রাম্প বলছে ইরানকে আত্মসমর্পণ করতে হবে। তিনি আরো বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আইআরজিসি এর ব্যাক চ্যানেল যোগাযোগ আছে। অন্যদিকে ইরান বলছে কোনো আলোচনা হচ্ছে না। আর আবার ইরান বলছে ৬০ দিনের ডেডলাইনের কোনো গুরুত্ব নেই, এখন আর কোনো গুরুত্ব নেই। আর ট্রাম্প ও ওমানকে হুমকি দিচ্ছে, ওমান যদি আলোচনার পথে বাধা দেয়, তাহলে আমেরিকা সামরিক ব্যবস্থা নেবে ওমানের বিরুদ্ধে। আর একই সময়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও ওমানের নিজেদের মধ্যে ট্রানজিট অ্যারেঞ্জমেন্ট নিয়ে তারা এগোচ্ছে। এগুলো আলাদা কোনো ঘটনা নয়, সবগুলো একই দাবার বোর্ডের চাল। আর এই দাবার বোর্ডের কেন্দ্রবিন্দু স্ট্রেইট অফ হরমুজ। প্রথমত, ৬০ দিনের ডেডলাইন আসলে কি? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে জুনে স্বাক্ষরিত এমওইউ এর অধীনে একটি ৬০ দিনের নেগোসিয়েশন উইন্ডো ছিল। আজ ১৭ই আগস্ট সেই সময়সীমা শেষ হয়েছে। কিন্তু ইরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, এমওইউতে ৬০ দিনের ডেডলাইন বলে কিছু ছিল না। তার দাবি ৬০ দিন ছিল মূলত স্যাংশন রিলিফ এবং নিউক্লিয়ার ইস্যু নিয়ে আলোচনা করার একটি সময়কাল, এবং প্রয়োজন হলে সেটি বাড়ানো সম্ভব ছিল। অর্থাৎ এখানে শুধু সময় সীমা নিয়ে মতবিরোধ নয়, দুপক্ষই এমওইউ কে দুইভাবে ব্যাখ্যা করছে। আর কূটনীতিতে এটাই ভয়ঙ্কর জায়গা। কারণ যখন একটি এগ্রিমেন্টের ভাষা নিয়ে দুই পক্ষের ইন্টারপ্রিটেশন সম্পূর্ণ আলাদা হয়, তখন এগ্রিমেন্ট কার্যত পলিটিক্যাল ব্যাটল ফিল্ডে পরিণত হয়। তাহলে ইরান কেন বলছে ডেডলাইনের আর কোনো রেলিভ্যান্স নেই, কার্যকারিতা নেই? এখানে ইরানের কৌশলটা বুঝতে হবে। ইরান মূলত বলছে আমাকে আলটিমেটাম দিয়ে নেগোসিয়েশন করানো যাবে না। অর্থাৎ ওয়াশিংটন যদি বলে ৬০ দিন শেষ, এখন তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে, তেহরানের উত্তর, তোমার তৈরি করা ক্লক অনুযায়ী আমরা চলব না। অর্থাৎ তোমার তৈরি করা সময় শিডিউল অনুযায়ী আমরা চলব না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর। কারণ নেগোসিয়েশনের সবচেয়ে বড় অস্ত্র শুধু মিসাইল নয়, সময় একটি অস্ত্র। যে পক্ষ অন্য পক্ষকে ডেডলাইনের মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, সে নেগোসিয়েশনের লিভারেজ পায়। ইরান সেই লিভারেজ দিতে রাজি নয়। কিন্তু এখানেই ট্রাম্পের কৌশল। এখন ট্রাম্পের বক্তব্য লক্ষ্য করুন। তিনি বলছেন ইরান শুড সারেন্ডার। অর্থাৎ ওয়াশিংটন এখন নেগোসিয়েশনকে ইকুয়ালিটি এর নেগোসিয়েশন হিসেবে উপস্থাপন করছে না, বরং ন্যারেটিভ হচ্ছে আমেরিকা ইজ উইনিং, ইরান ইজ লুজিং, দেয়ারফোর ইরান শুড সারেন্ডার। এটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ নয়, এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। রয়টার আজকের প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তিনি বলেছেন ইরানের হোয়াইট ফ্ল্যাগ তোলা উচিত, অর্থাৎ আত্মসমর্পণ করা উচিত, এবং যুদ্ধ শেষ করার জন্য আত্মসমর্পণ করা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যি সত্যি ইরান ভেঙে পড়ার পর্যায়ে থাকে, তাহলে এত তীব্র সাইকোলজিক্যাল প্রেসার দেওয়ার প্রয়োজন কেন? এখানেই বিশ্লেষণের জায়গা। ট্রাম্পের ব্যাক চ্যানেল দাবি সত্যি, নাকি বার্গেনিং ট্যাকটিক? এটা আজকে সবচেয়ে আকর্ষণীয় বিষয়। ট্রাম্প বলেছে ওয়াশিংটনের আইআরজিসির সঙ্গে ব্যাক চ্যানেল যোগাযোগ চলছে বা রয়েছে। কিন্তু আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেবি এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছেন আইআরজিসি এবং আমেরিকার মধ্যে কোনো আলোচনা হচ্ছে না। এখন প্রশ্ন,
কে সত্য বলছে? আমি নিশ্চিতভাবে বলতে পারি না, কারণ ব্যাক চ্যানেলের প্রকৃতিটাই এমন। এটি পাবলিক ডিপ্লোমেসি নয়, কিন্তু স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের দিক থেকে একটি বিষয় পরিষ্কার: ট্রাম্পের এই দাবি নিজেই একটি মেসেজ। কেমন ধরনের? তিনি যদি বলেন আইআরজিসির সঙ্গে সরাসরি কথা বলছি, তাহলে তিনি একই সঙ্গে ৩টি মেসেজ পাঠাচ্ছেন। প্রথমত, ইরানের ভিতরে সবাই সরকারের অবস্থানের সঙ্গে একমত নয়। দ্বিতীয়ত, ওয়াশিংটনের সঙ্গে কথা বলার একটি চ্যানেল ইতিমধ্যেই তৈরি হয়েছে। তৃতীয়ত, ট্রাম্প চাইছেন তেহরান বুঝুক তোমাদের উপর আমার প্রেসার কাজ করছে। এটা সত্য হোক বা না হোক, সাইকোলজিক্যাল ইফেক্টের জন্য স্টেটমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আইআরজিসি কেন অস্বীকার করবে? এখানে স্ট্র্যাটেজিক লজিক আছে। ধরুন, যদি সত্যিই কোনো ইনডাইরেক্ট যোগাযোগ থাকে, তাহলে আইআরজিসি পাবলিকলি সেটি স্বীকার করলে কি হবে? ইরানের জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে, যুদ্ধ চলছে অথচ আমেরিকার সঙ্গে গোপন আলোচনা কেন? তাই ডিনায়ালের রাজনীতির মূল্যও আছে। আর যদি সত্যিই কোনো যোগাযোগ না থাকে, তাহলে ডিনায়াল স্বাভাবিক। সুতরাং ট্রাম্পের ক্লেইম এবং আইআরজিসির ডিনায়াল দুটিকে পাশাপাশি রেখে আমাদের সতর্ক থাকতে হবে। এখানে নিশ্চিত তথ্যের চেয়ে কূটনৈতিক সিগন্যালিং বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি আসল জায়গায়, ওমান। এখানেই পুরো ইকুয়েশন নাটকীয় হয়ে যায়। ওমান ঐতিহাসিকভাবে ইউএস ইরান যোগাযোগে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী, এবং ওমান মার্কিন ব্লকে। আজ ট্রাম্প ওমানকে হুমকি দিচ্ছে। ওমান যদি ওয়াশিংটনের ইরান স্ট্র্যাটেজিতে বাধা দেয়, তাহলে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে পরিবর্তনের হাওয়া চলছে, ওমানও তারই অংশ। ওয়াশিংটন আর আগের মতো আস্থা রাখতে পারছে না। এখন প্রশ্ন, ওমানকে কেন এত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? কারণ ওমান বসে আছে সেই ঠিক জায়গায় যেখানে স্ট্রেইট অফ হরমুজ, একদিকে ইরান, অপর পাশে ওমান। ইরান ও ওমানের মধ্যে হরমুজ শিপিং ট্রানজিট অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা চলছিল। অর্থাৎ ওমান এখানে শুধু মেডিয়েটর নয়, ওমান এখন মেরিটাইম ইকুয়েশনেরও অংশ। এটাই গুরুত্বপূর্ণ। হরমুজ কেন এই যুদ্ধের নিউক্লিয়ার বাটনের মতো? দর্শক, এখানে একটি বিষয় মনে রাখুন, ইরানকে নিয়ে যুদ্ধের হেডলাইন যতই নিউক্লিয়ার প্রোগ্রাম, মিসাইল বা রিজিম চেঞ্জ হোক না কেন, বাস্তব অর্থনৈতিক প্রেসার এর সবচেয়ে বড় জায়গা হলো হরমুজ। হরমুজের মধ্য দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ অয়েল, গ্যাস ট্রানজিট হয়। শিপিং ডিসরাপশন বৈশ্বিক এনার্জি মার্কেটকে সরাসরি প্রভাবিত করছে। তাই প্রশ্নটা শুধু ইরান কি নিউক্লিয়ার উইপন বানাবে তা নয়, প্রশ্ন হচ্ছে হরমুজ দিয়ে কে কাকে যেতে দেবে। আর এখানে ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য। ট্রাম্প বলছে স্ট্রেইট অফ হরমুজের উপর ইউএস ব্লকেড কার্যকর, এবং এমনকি এটি কি ইউএস কন্ট্রোল টেরিটরি হিসেবে ঘোষণার ধারণার কথাও তিনি বলছেন, ডিক্লারও করেছেন। এখানে একটু ভাবুন, এটা শুধু ইরানের বিরুদ্ধে বক্তব্য নয়, এটা আন্তর্জাতিক শিপিং সিস্টেমের জন্য একটি বিশাল জিওপলিটিক্যাল স্টেটমেন্ট। কারণ স্ট্রেইট হরমুজ কোনো এক দেশের প্রাইভেট প্রপার্টি নয়, এটি একটি আন্তর্জাতিক মেরিটাইম চোক পয়েন্ট। তাই যদি ওয়াশিংটন বাস্তবে এটিকে নিজের নিয়ন্ত্রণাধীন টেরিটরি হিসাবে ট্রিট করার চেষ্টা করে, তাহলে সংঘাতের চরিত্রটাই বদলে যাবে। এটা আর শুধু ইউএস ভার্সেস ইরান থাকবে না, এটা হয়ে যেতে পারে ইউএস মেরিটাইম কন্ট্রোল ভার্সেস রিজিওনাল সোভারেন্টি। তাহলে ইরান কেন হরমুজকে লিবারেলাইজ করছে? কারণ তেহরান জানে তার কনভেনশনাল
মিলিটারি পাওয়ার হয়তো আমেরিকার সঙ্গে সরাসরি তুলনীয় নয়। এটা বাস্তব। আমেরিকার এয়ার পাওয়ার, সামরিক পাওয়ার বিশ্বে ১ নাম্বার। কিন্তু ইরানের হাতে এমন একটি জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে যেটা আমেরিকার জন্য অত্যন্ত এক্সপেন্সিভ। জিওগ্রাফি itself is Iran's weapon. ইরানের কোস্টলাইন হরমুজের নর্দার্ন সাইডে। এর ফলে ইরানের জন্য মিসাইল থ্রেট, ড্রোন থ্রেট, নেভাল হ্যারাসমেন্ট, মাইন্স, সাইমেট্রিক ওয়ারফেয়ার এসবের সম্ভাবনা তৈরি হয়। এ কারণে রয়টার আজকের আপডেটে ইরানের পক্ষ থেকে ডিপ্লোমেসি ব্যর্থ হলে স্ট্রেইট অফ হরমুজ এ আরো অফেন্সিভ পশ্চার নেওয়ার হুমকির কথা এসেছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল হতে পারে। যদি ইরান সত্যি হরমুজ পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে শুধু আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে গালফ স্টেট, অয়েল এক্সপোর্টার্স, এশিয়ান ইম্পোর্টার্স, ইউরোপিয়ান কনজিউমার্স, এমনকি ইরান নিজেও। অর্থাৎ হরমুজ হলো এমন একটি অস্ত্র যেটা ব্যবহার করলে শত্রু আহত হবে, ব্যবহারকারীকেও মূল্য দিতে হবে। এ কারণেই আমার বিশ্লেষণে মনে হয় ইরানের সবচেয়ে কার্যকর স্ট্র্যাটেজি সম্পূর্ণ ক্লোজার নয়, বরং ক্রেডিবল থ্রেট, অর্থাৎ প্রয়োজনে আমরা বন্ধ করতে পারি। এই থ্রেটই বাজারে প্রেসার তৈরি করতে পারে। এখন প্রশ্ন, কে সময় কিনছে? এখানে এখন আমরা আসল জায়গায় আসি। ওয়াশিংটন বলছে ইরান সারেন্ডার করুক, তেহরান বলছে আমরা আলটিমেটাম মানব না। ওয়াশিংটনের বলছে আমাদের আইআরজিসির সঙ্গে যোগাযোগ আছে, আইআরজিসি বলছে কোনো যোগাযোগ নেই। ওয়াশিংটন বলছে এমওইউ শেষ, ইরান বলছে ৬০ দিন ডেডলাইনের কোনো রিলিভেন্স নাই। আর ওমান হরমুজ স্ট্রেইটের জন্য ইরানের সঙ্গে আলোচনা করছে। এগুলো দেখলে একটা জিনিস স্পষ্ট, কে এখনো ফাইনাল সেটেলমেন্টের জায়গায় যায়নি। তাহলে কি যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা নেই? তা বলবো না, বরং প্যারাডক্স হলো যুদ্ধ যত দীর্ঘ হয় নেগোসিয়েশনের জন্য প্রয়োজন তত বাড়ে, প্রয়োজনীয়তা তত বাড়ে। কারণ যুদ্ধের ইকোনমিক কস্ট দুই পক্ষের উপরই জমে। মাফ করবেন, একটু ইন্টারাপ্ট হলো। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও ফুয়েল প্রাইস, ইকোনমিক প্রেসার বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। আজ রিপোর্টগুলিতে স্টলড ইরান টকস এবং হরমুজ ডিসরাপশনের সঙ্গে জ্বালানি মূল্যের চাপের সম্পর্ক তুলে ধরা হয়েছে। অর্থাৎ ওয়াশিংটনেরও প্রেসার আছে। ট্রাম্প পাবলিকলি সেই প্রেসার স্বীকার করবেন না, কারণ তিনি যদি বলেন আমরা সমস্যায় আছি তাই ডিল চাই, তাহলে বার্গেনিং পাওয়ার কমে যায়। তাই পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ হবে ইরান ইজ ডেসপারেট। অন্যদিকে ইরানও বলছে আমেরিকা হ্যাজ ফেইল্ড। এই দুই পক্ষই ডোমেস্টিক অডিয়েন্সের সামনে নিজেদেরকে উইনার হিসেবে দেখাতে চাইছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যুদ্ধের আসল টার্গেট কি? এখানে তাদের তিনটি আলাদা স্তর দেখা যায়। নিউক্লিয়ার ইস্যু, ওয়াশিংটন চাইছে ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি নিয়ন্ত্রণ করতে। দ্বিতীয়ত, রিজিওনাল মিলিটারি ব্যালেন্স, ইরানের মিসাইল, ড্রোন এবং রিজিওনাল নেটওয়ার্ক সীমিত করা। তৃতীয় স্তর, এনার্জি জিওগ্রাফি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ এবং গালফ এনার্জির ফ্লোয়ের উপর স্ট্র্যাটেজিক কন্ট্রোল। এই তিনটি বিষয় বাদ দিয়ে পুরো যুদ্ধকে বোঝা যাবে না। এখানেই ইরানের সমস্যা। ইরান মিলিটারি রেজিস্ট্যান্স করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী ইকোনমিক প্রেসার থেকে বের হওয়া কঠিন। স্যাংশন, ব্লকেড, ইনফ্লেশন, ওয়েল রেভিনিউ ডিসরাপশন, ডোমেস্টিক ইকোনমিক প্রেসার সবগুলো একসঙ্গে কাজ করছে। তাই তেহরানের সামনে ডিলেমা হলো যুদ্ধ চলাকালে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে,
কিন্তু দুর্বল অবস্থায় ডিল করলে স্ট্র্যাটেজিক কনসেশন দিতে হতে পারে। তাই ইরানের জন্য সবচেয়ে ভালো অপশন সম্ভবত সময় বাড়ানো, লিভারেজ ধরে রাখা, নেগোসিয়েশনের দরজা পুরোপুরি বন্ধ না করা। আর আমেরিকার ডাইলেমা হলো, আমেরিকা মার্কিন এর সামরিক শক্তি বিশাল, কিন্তু ইরানের বিরুদ্ধে ডিসাইসিভ পলিটিক্যাল আউটকাম অর্জন করা সম্পূর্ণ আলাদা বিষয়। বোম্বিং ক্যাম্পেইন দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা সম্ভব, কিন্তু একটি দেশের স্ট্র্যাটেজিক উইল ধ্বংস করা অনেক কঠিন। এখানে মিলিটারি সুপিরিয়রিটি এবং পলিটিক্যাল ভিক্টরির মধ্যে পার্থক্য। তাহলে আজকের ট্রাম্প ইরান কনফ্রন্টেশনের সবচেয়ে গভীর অর্থ কি? আমার রিডিং হলো, এখনো কোনো পক্ষই আত্মসমর্পণের জন্য প্রস্তুত নয়। ট্রাম্পের সারেন্ডার ল্যাঙ্গুয়েজ মূলত প্রেশার বাড়ানোর জন্য, ইরানের ডেডলাইন ইরিলিভেন্ট ল্যাঙ্গুয়েজ মূলত প্রেশার প্রত্যাখ্যান করা, ট্রাম্পের ব্যাক চ্যানেল ক্লেইম সম্ভবত ডিপ্লোম্যাটিক সিগন্যালিং বা সাইকোলজিক্যাল প্রেশার, আইআরজিসির ডিনায়াল সম্ভবত বার্গেনিং পজিশন অক্ষুণ্ণ রাখার চেষ্টা, ওমানের উপর প্রেশার, হরমুজ ইকুয়েশনের উপর ওয়াশিংটনের কন্ট্রোল প্রতিষ্ঠার চেষ্টা, আর ইরান ওমান ট্রানজিট টক্স, হরমুজ ও ওয়াশিংটনের মনোপলি ঠেকানোর তেহরানের প্রচেষ্টা। এই শেষ অংশটি অবশ্য বিশ্লেষণ, নিশ্চিতভাবে ঘোষিত ইরানি স্ট্র্যাটেজি নয়। এটা আমার বক্তব্য। এখন আসল প্রশ্নটি হলো, যদি আমেরিকা সত্যিই পুরোপুরি জিতে থাকে, তাহলে ওমানকে হুমকি দিচ্ছে কেন? আর যদি ইরান সত্যিই পুরোপুরি পরাজিত হয়ে থাকে, তাহলে তেহরানকে কেন ডেডলাইন প্রত্যাখ্যান করছে? আর যদি ব্যাক চ্যানেল সত্যিই থাকে, তাহলে প্রকাশ্যে দুই পক্ষের মধ্যে এত বিপরীত কেন? এখানে বোঝা যায় যুদ্ধের ব্যাটলফিল্ড আর নেগোসিয়েশন টেবিল দুটো আলাদা যুদ্ধ। মিসাইলের যুদ্ধ এক জিনিস, কিন্তু সময়, বাজার, হরমুজ, স্যাংশন, ডিপ্লোমেসি এবং পাবলিক পারসেপশন, এসবের যুদ্ধ আরো বড়। আর এই যুদ্ধের ফলাফল শুধু ইরান বা আমেরিকা ঠিক করবে না, এর সঙ্গে জড়িত আছে ওমান, সৌদি আরবিয়া, ইউএই, কাতার, রাশিয়া, চায়না, ইন্ডিয়া এবং পুরো গ্লোবাল এনার্জি মার্কেট। তাই আমার মতে ইরান আমেরিকা যুদ্ধের পরবর্তী ডিসাইসিভ ব্যাটলফিল্ড তেহরান নয়, হরমুজ, এবং পরবর্তী বড় প্রশ্ন হবে, কে হরমুজ খুলবে, কে বন্ধ করবে, আর বিনিময়ে কি চাইবে। কারণ শেষ পর্যন্ত যে পক্ষ হরমুজের লিভারেজ ধরে রাখতে পারবে নেগোসিয়েশন টেবিলে, তার হাতেই শক্ত হবে। আর এখানেই থাক, আর এখন থেকেই আমাদের পরবর্তী অধ্যায়, পরবর্তী আলোচনা, হরমুজ কার হাতে, ইরানের শেষ অস্ত্র নাকি আমেরিকার নতুন ফাঁদ। আবার দেখা হবে পরবর্তী আলোচনায়। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।